15 দফা দাবি কেন দিলেন? প্রবাসীদের সাথে কথা বলতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আপনার সমস্যাগুলো আমি জেনেছি, ওইখান থেকে আমরা রিসার্চ করে এই 15 দফাগুলো এটা আবিষ্কার করেছিলাম। প্রধান কয়েকটি বলেন। ইউনিয়নে সেবাকেন্দ্র স্থাপন করবে, এরপরে আপনার উপজেলায়, এরপরে ডিস্ট্রিক্ট লেভেল, এরপরে বিভাগীয়, এরপরে থাকবে ঢাকায়। একটা প্রবাসীর কি ধরনের আসলে সেবা দরকার হয় এই এম্বাসি বা কনসুলেট থেকে? আপনার পাসপোর্ট রিনিউ করতে হয়, আচ্ছা, বেবি হইলে বার্থ সার্টিফিকেট নিতে হয়, তারপরে মারা গেলে ডেথ সার্টিফিকেট নিতে হয়, ম্যারেজ সার্টিফিকেট নিতে হয়, পেমেন্ট সিস্টেমটা অনলাইন সিস্টেম করতে পারে। আমাদের যারা নীতি নির্ধারক আছে ওনারা সবসময় প্যাচগুচ্ছের মধ্যে রাখে। 10 বছর ট্যাক্স ফ্রি চেয়েছেন গভর্নমেন্ট, যদি আমাদেরকে ট্যাক্স ফ্রি করে 10 বছর, এতে করে পর্যাপ্ত রেমিটেন্স আসবে। কি ফ্যাক্টরি করতে চায়? ফ্যাক্টরি করতে চায়। ইতালিয়ান সরকার বাংলাদেশ সরকারের সাথে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছে। বাংলাদেশের যে আনডকুমেন্টেড লোকজন আছে ইতালিতে, এদের ফেরত আনার ব্যাপারে একটা প্রেশার কিন্তু আমরা মাঝে মাঝে দেখছি। যারা ওই দেশে থাকে তাদের সাথে ডিসকাস করতে পারে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এরা নন পলিটিক্যাল, এদের থেকে আসলে আপনার কি চাওয়া? একটা নির্দলীয় সরকার, কিছু চাইলে আমরা পাবো, বাট মেইল করেছি, মেইলের কোনো উত্তর নাই। প্রিয় দর্শক, এমটিভি প্রেজেন্টস টিভিএস ডায়াসপোরাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। বাসের টিকিটটা কেটে দিও। নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আমরা নিয়মিত আলোচনা করি যে ডায়াসপোরাতে আসলে আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা আছেন, তারা পৃথিবীর বিভিন্ন দেশে অনেক কষ্ট করে কাজ করে তারা কিন্তু দেশে রেমিটেন্স পাঠান। সেই রেমিটেন্সে কিন্তু আসলে আমাদের যে ফরেন কারেন্সির যে চাহিদা সেটা কিন্তু অনেকাংশে মিটিয়ে থাকে, এবং গত অর্থ বছরে কিন্তু রেকর্ড $30 বিলিয়ন রেমিটেন্স হিসেবে বাংলাদেশে এসেছে, যেটা কিন্তু আসলে আমাদের যে ইম্পোর্টের যে খরচ সেটার কিন্তু অলমোস্ট অর্ধেকে কিন্তু এই রেমিটেন্স থেকে ব্যয় মেটাতে সক্ষম হয়েছে। সো দর্শক, আমরা আরেকটা হচ্ছে এক্সপোর্ট থেকে ফরেন কারেন্সি আর্ন করি, বাট কিন্তু তার বেশিরভাগ অংশ কিন্তু আবার ইম্পোর্টের জন্য ব্যয় হয়ে যায়। সো রেমিটেন্সটা কিন্তু আমাদের ফরেক্স রিজার্ভে আসলে মেইন ভিত্তিটা বলা যেতে পারে। সো এই যে লক্ষ লক্ষ বাংলাদেশি থাকে, আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন দেশে, সো তারা কিন্তু অনেক সময় অনেক স্ট্রাগল করে, অনেক কষ্টের মধ্যে থাকে, এবং বাংলাদেশ যে সরকারের যে বিভিন্ন কর্তৃপক্ষ আছেন, এম্বাসি সহ, হাইকমিশন সহ, সো যথেষ্ট কিন্তু আসলে সহায়তা সেখান থেকে পায় না বলে আমরা বিভিন্ন ধরনের অভিযোগ শুনি, এবং দেশের মধ্যেও কিন্তু আসলে তারা বিভিন্নভাবে জায়গা জমি কেনা থেকে শুরু করে বা অন্যান্য সেবা পেতে তারা কিন্তু অনেক চ্যালেঞ্জ ফেস করে থাকেন। সো দর্শক, প্রবাসীদের একটা গ্রুপ, মেইনলি ইউরোপ প্রবাসী একটা গ্রুপ, তো সম্প্রতি কিন্তু তারা একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে তারা 15 দফা দাবি পেশ করেছেন। তো সেখানে এই প্রেস কনফারেন্সে নেতৃত্ব দিয়েছেন আবু সাইদ রিয়াজ। উনি ইউরোপ প্রবাসী, মেইনলি ইটালি প্রবাসী, সেখানে ব্যবসা বাণিজ্য করেন। সো উনি এটা করেছেন, আরও ওনার সঙ্গে ছিলেন প্রবাসীরা। বাট তাদের পক্ষ থেকে আজকে আমরা রিয়াজ ভাইকে পেয়েছি স্টুডিওতে, তার সাথে আলোচনা করব যে আসলে হঠাৎ 15 দফা দাবি কেন এবং এই দাবিগুলোর মধ্যে কি কি আছে। রিয়াজ ভাই, স্বাগতম আপনাকে টিভিএসে। ধন্যবাদ, থ্যাংক ইউ যে আপনি আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন। তো আমরা এই যে শুরু করতে চাই যে আসলে 15 দফা দাবি আপনি এই যে প্রবাসীদের পক্ষে দিলেন, এটা আসলে যদি বলেন যে এই দাবিগুলো কেন দিলেন। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার দীর্ঘদিন প্রায় 33-34 বছর দেশের বাইরে থাকি, তো প্রবাসীদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। দুবাই, আপনার সৌদি আরব বিজনেসের কাজে, আপনার লন্ডন, বিভিন্ন দেশে গিয়েছিলাম। তো প্রবাসীদের সাথে কথা বলতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আপনার সমস্যাগুলো আমি জেনেছি, ওইখান থেকে আমরা রিসার্চ করে এই 15 দফাগুলো এটা আবিষ্কার করেছিলাম। ওকে, তার এগুলোর প্রেক্ষিতেই যে প্রবাসীদের থেকে আপনি যেসব আসলে চ্যালেঞ্জেসগুলো শুনেছেন বিভিন্ন সময়ে, তো এই দাবিগুলোর মধ্যে আসলে কি কি আছে আপনি যদি প্রধান কয়েকটি বলেন, 15টার না বলে প্রধান কয়েকটি কি কি? নাম্বার 1 হচ্ছে যে আমি মনে করি এটা এই যে একটা এখন যে কথাটা বলবো, এটা শুধুমাত্র আমাদের যতটুকু উপকার হবে তার চেয়ে উপকার বেশি হবে আমাদের সরকারের, যদি উনারা করতে পারে। সেটা হচ্ছে
ইউনিয়ন লেভেল থেকে ইউনিয়নে সেবাকেন্দ্র স্থাপন করবে, এরপরে আপনার উপজেলায়, এরপরে ডিস্ট্রিক্ট লেভেল, এরপরে বিভাগীয়, এরপরে থাকবে ঢাকায়। এতে করে আপনার প্রত্যেকটা প্রবাসীর ডেটা ডিজিটালাইজেশন হয়ে যাবে। হ্যাঁ, এটা আপনার অনলাইন ভিত্তিক চলে আসবে সব কিছু। তো আসলে বিদেশ থেকে যে কোনো সমস্যায় পড়লে আমাদের প্রবাসী ভাইয়েরা উইদিন এ শর্ট টাইম তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছে, হ্যাঁ, ওই অফিসের মাধ্যমে অথবা ফ্যামিলির সাথে, এবং গভর্নমেন্ট যে কোনো সময়ে যা কিছু দরকার উইদিন এ শর্ট টাইম আপনার খুঁজে পেতে সহজ হয় সেবা কেন্দ্রগুলো। আচ্ছা, আপনারা এখানে একটা দাবি দেখেছে যে প্রথম দিকের দাবি আছে, প্রথম যে পয়েন্টটা, যে বাংলাদেশের যে বিভিন্ন দেশের দূতাবাস সেখানে বলেছেন যে 24 ঘন্টা একটা হেল্পলাইন সার্ভিস এটা দরকার। এটা কেন দরকার বলছেন? এটা আপনার এটা দরকার হচ্ছে, যেমন আপনার ইটালিতে বর্তমানে প্রায় 3 লক্ষ বাংলাদেশি থাকে, আপনি জানেন মিডল ইস্টে অনেক বেশি থাকে, মালয়েশিয়াতে থাকে, সিঙ্গাপুরে থাকে। তো আপনার যেই মানে ভালো সেবা দেওয়ার জন্য আপনার লোকবল দরকার। আপনার আমাদের এমবেসিতে কিন্তু আপনি প্রায় শুনবেন যে প্রবাসীরা এমবেসির বাইরে ঘুমায় থাকে, ভালো সার্ভিসের জন্য দিতে পারতেছে না, মানে ওয়েট করে, অনেক অপেক্ষা করতে। কি ধরনের সার্ভিস দরকার হয়? আপনি যদি ধরেন যে ইতালিতে আপনি থাকেন, অনেক বছর ছিলেন, সো এই যে বললেন 3 লক্ষ প্রবাসী বাংলাদেশি সেখানে থাকে, সে এই প্রবাসীদের আসলে এমবাসিতে কি ধরনের সেবা দরকার হয়? আমি তো দীর্ঘদিন থেকে বিভিন্ন রকম সেবার কথা বলে আসছি, কিন্তু অ্যাকচুয়ালি আপনার সরকার প্রবাসীদেরকে নানান সময়ে নানা উদ্যোগ নেয়, এগুলো আপনার আমার কাছে এক এক ধরনের প্রতারণা মনে হয়। ইটালিতে আপনার দীর্ঘদিন থেকে আমার দাবি ছিল যে ভেনিসের মতো জায়গাতে একটা আপনার কনসুলেট অফিস দরকার। ইটালিতে যদি 3 লক্ষ বাংলাদেশি থাকে, একটা আছে আপনার রোমে, এরপর আছে মিলানোতে, ভেনিসে। আমার দৃষ্টিতে আমি মনে করি যে এখানে 40,000 বাংলাদেশি থাকে, ওইখানে একটা কনসুলেট অফিস 4 জন লোক দিয়ে যদি করতে পারে আমাদের গভর্নমেন্ট, ওই 4 জন যেই সেবা দিবে, আমরা যারা আছি ওইখানে যেই সেবা নিব, আমরা সেবার বিনিময়ে একটা পেমেন্ট করি, ওই পেমেন্ট দিয়ে 4 জনের বেতন, অফিস ভাড়া, ইলেকট্রিসিটি প্রত্যেকটা জিনিস দেওয়ার পরেও আপনার যদি ওনারা অনেস্ট হয়ে থাকেন, গভর্নমেন্টের দেশে রেমিটেন্সও পাঠাইতে পারে। বাট আপনার আজ পর্যন্ত কোনো সরকার কনসুলেট অফিসের কোনো খোঁজখবর নিয়েছে যে এখানে আমার কি পরিমাণ আয় হচ্ছে, কি পরিমাণে ব্যয় হচ্ছে? আমরা তো প্রবাসীরা রেমিটেন্স পাঠাবোই, বাট চাইলে আপনার কনসুলেট অফিসও কিন্তু অনেক রেমিটেন্স পাঠাইতে পারে। কেউ কি পাঠিয়েছে আজ পর্যন্ত? গভর্নমেন্ট কখনো খবর নিয়েছে যে আমরা যারা সার্টিফিকেটের জন্য যাই? কনসুলেট অফিসের কথা বলছেন যে ভেনিসে 40,000 বাংলাদেশি থাকে, সে একটা দরকার। কিন্তু যে প্রশ্নটা করছিলাম যে একটা প্রবাসীর কি ধরনের আসলে সেবা দরকার হয় এই এমবাসি বা কনসুলেট থেকে? আপনার পাসপোর্ট রিনিউ করতে হয়, আচ্ছা, বেবি হইলে বার্থ সার্টিফিকেট নিতে হয়, তারপরে মারা গেলে ডেথ সার্টিফিকেট নিতে হয়, তারপরে ম্যারেজ সার্টিফিকেট জন্য ম্যারেজ সার্টিফিকেট নিতে হয়। আপনার অনেক কিছু আছে। তাহলে তো অনেক সার্ভিসই দরকার, অনেক সার্ভিস আছে, এটা তো এসেনশিয়াল, মোস্ট এসেনশিয়াল। ওকে, আমি তো প্রায় দীর্ঘ 10 বছর ধরে বলে আসছি আপনার ভেনিস ম্যাস্ট্রেতে একটা কনসুলেট অফিস দরকার, বাট কেউ তো কর্ণপাত করে না। আপনি দেখলেন না যে এখন ইন্টেরিয়াম গভর্নমেন্ট, উনি আমাদেরকে এক ধরনের ধোঁকা দিয়েছে, প্রতারণা। কারণ আমরা তো চাইনি সেটা। আমি যদি যখন বাইরে যাব, এয়ারপোর্টে ঢুকবো, ওইখানে আমার চা খাওয়ার দরকার নেই, সিঙ্গারা খাওয়ার দরকার নেই, একটা সিঙ্গারা খাবো। একটা লাউঞ্জের তো দাবি ছিল অনেক, যে প্রবাসীদের জন্য একটা আলাদা লাউঞ্জ করা, সেটা তো করেছেন। হয়তো ওনারা বুঝতে ভুল করেছে লাউঞ্জ, এই জন্য চায়ের দোকানে কয়েকটা সোফা দিয়ে এটাকে লাউঞ্জ করে ফেলছে। আচ্ছা, এটা হচ্ছে প্রতারণার শামিল। আমরা তো ওই ধরনের লাউঞ্জ, যেখানে আপনার এয়ারপোর্টের মধ্যে যখন ফ্লাইট মিস হয়, মানুষ সমস্যায় পড়ে, এই যে আপনার এয়ারপোর্টের ভিতরে ঢুকলে লিখা আছে হেল্প করার জন্য, কিন্তু আমার যেই ভাইটা আপনার ফর্মটা পূরণ করে যাওয়ার সময়, এটা একদম আননেসেসারি। আমি যখন বাইরে থেকে আসি একটা ফর্ম দিয়ে দেয় পূরণ করতে, আবার আমি যখন যাব একটা ফর্ম দিয়ে দেয় পূরণ করতে, কি লাভ হয়? এই যে এয়ারপোর্ট দিয়ে যে এত মান্যগণ্য ব্যক্তিরা যে পালিয়েছে, কয়জনকে ধরতে পারছে? আচ্ছা, দ্যাট ইজ ডিফারেন্ট কোশ্চেন। আমরা আসলে প্রবাসীদের নিয়ে আলোচনা করতে পারি। আপনাদের আরও দাবি দেওয়ার মধ্যে যেটা অলরেডি আপনি বলেছেন যে পাসপোর্ট রিনিউ, এই কাজটা তো আসলে আপনারা অনলাইনে পান না, কিন্তু এটা তো কি অনলাইনে এখনো নাই? ধন্যবাদ আপনাকে। আবারও অনলাইনে সবাই করতে পারে না। আমাদের দেশের, আমাদের সমাজের এখনো একটা শ্রেণী আপনার অনলাইনে কাজ করতে অক্ষম। অনলাইনে করতে পারে অনলি আপনার
15-20%। না তাহলে এই যে অনলাইনে সেবাটা আপনারা এমবাসি থেকে চেয়েছেন, জি, মানে কি তার মানে এমবাসি এই কাজটা করতে হেল্প করবে? রাইট। সেটা এখন করছে না? না, করছে না। আপনার দুবাইতে আমাদের প্রবাসী ভাইরা প্রচুর থাকে, সেখানে আপনার আমি তো বলেছিলাম প্রতি 40,000-এর কথা চিন্তা করে একটা অফিস করা যায় 4-5 জন 6 জন দিয়ে। এতে আমরা সেবা নেওয়ার পরে যে পেমেন্টটা করব, আর আমার একটা অনুরোধ থাকবে, আপনার পেমেন্ট সিস্টেমটা আপনার ক্যাশ না করে এটা অনলাইন সিস্টেম করতে পারে। এতে গভর্নমেন্ট জানবে টাকাটা কত আসছে, কত বেরোচ্ছে। কিসের পেমেন্ট? এমবাসির যে আমি বার্থ সার্টিফিকেট, আমি আমার সন্তানের জন্য বার্থ সার্টিফিকেট নিলাম, এবং আপনার যদি কেউ আপনার ইটালিয়ান সিটিজেনশিপ পায়, তখন সে আপনার বাংলাদেশে আসতে ভিসা নিতে হয়, বাংলাদেশের ভিসা নিতে হয়, তো ওই ভিসার জন্য একটা পেমেন্ট করতে হয়। এটা কিন্তু একদম ইটালিতে কি ডুয়েল সিটিজেনশিপ অ্যালাউড না? রাইট। হ্যাঁ, সো তো ইটালিয়ান পাসপোর্ট পেলেও তো একজন বাংলাদেশি পাসপোর্টও রাখতে পারে। আপনার বাংলাদেশি পাসপোর্ট রাখতে পারে, কিন্তু ইটালিয়ান পাসপোর্ট যখন সে আসতে চায় দেশে, ইটালিয়ান পাসপোর্টের মধ্যে আপনার ভিসা লাগাইতে হবে। ওকে, তো সেখানেও কি সমস্যা হয়? হ্যাঁ, সমস্যা হয়। আপনার এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আননেসেসারি আমি মনে করি। আপনার দুবাইতে বিভিন্ন দেশে আমরা যখন যাই, আপনার ইটালিয়ান পাসপোর্টটা ক্যারি করি, আপনার এয়ারপোর্টে গেলে সিল মেরে দিয়ে দেয়। সেটা তো আপনাদের অনারাইভেল ভিসা আছে বলে। আমি যেহেতু বাংলাদেশি, আমি মনে করি যে এটা আননেসেসারি। কেন আমি এমবাসি থেকে ভিসা নিব বাংলাদেশের? এই জিনিসটা তো গভর্নমেন্ট, আমাদের যারা নীতি নির্ধারক আছে, ওনারা সবসময় প্যাচগোছের মধ্যে রাখে। আপনি দেখেন, এটা হয়তো আমাদের ব্যুরোক্রেসির আসলে এক ধরনের বৈশিষ্ট্য, সব ক্ষেত্রেই একটু বেশি বাড়াবাড়ি, অতিরঞ্জিত। জটিল করলে আসলে অনেক রকমের জানি না তাদের আসলে সুবিধা হয় কিনা, বাট দেশের এটা ক্ষতি হয়, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো আপনার এই যে প্রবাসীদের, আপনি ধরেন যে রেমিটেন্স বাংলাদেশে এখন ফ্লোটা ভালো আসতেছে, এখন মাঝখানে একটু অনেক কমে গিয়েছিল আপনি জানেন 24-এ। তো এই যে রেমিটেন্স, ধরেন যে ইটালিতে তো একটা বড় একটা অংশ থাকে বাংলাদেশি ডায়াসপোরা, রাইট, তো ইটালি থেকেও অনেক রেমিটেন্স আসে। তো লোকজন কি আসলে সাডেনলি আপনার হুন্ডিতে পাঠাতো, তারা ব্যাংকিং চ্যানেলে পাঠানো শুরু করছে, রেমিটেন্সটা আমাদের বেড়ে গেল, আসলে কারণটা কি? ধন্যবাদ আপনাকে আবারও। আপনার রেমিটেন্স সরকার চাইলে, সরকার যদি, আমরা 15 দফা চেয়েছিলাম, সরকার যদি 4টা-5টাও যদি ভালো মতো করতে পারে আমাদের জন্য, রেমিটেন্স পর্যাপ্ত পরিমাণে আসবে আরও। উনারা তো চায় না। উনারা তো, আপনি দেখেন, প্রবাসীদের জন্য বেশ কিছু কাজ করার প্রবাসী সরকারি অফিস আছে, ধরে নেন বিএমইটি, একটা মন্ত্রণালয় আছে ডেডিকেটেড। রাইট। কিন্তু আপনার আমার কষ্ট লাগতেছে যে বিএমইটির মতো একটা জায়গাতে এখানে বিভিন্ন রকম ট্রেনিং দেয়, আপনার গভর্নমেন্ট প্রচুর পয়সা নষ্ট করতেছে, বাট অত কার্যকর দেখলাম না। আপনার এই যে গত বিএমইটির তো মেইন কাজটা হওয়ার কথা, ধরেন যে এটা ম্যান পাওয়ার ট্রেনিং, টিতে কিন্তু ট্রেনিং, রাইট। সো আমাদের তো ওই ট্রেনিংটাই আমরা জানি যে আমরা সবই আনস্কিল সেমি স্কিল লোকজন বিদেশে পাঠাই, তারা বেতন কম পায়। আপনি দয়া করে আজকে আমার সাথে প্রোগ্রাম শেষ করার পরে খোঁজ নেবেন যে লাস্ট 1 ইয়ার কতজন ওইখানে ট্রেনিং নিয়েছে। আপনার তো এটা তো স্কুলের মতো, স্কুলে প্রত্যেক বছর ক্লাস 5-এর ছেলেরা 6 উঠবে, তারপরে চলে আসবে 4-এরা। এখানে বিএমইটিতে গ্যাপ থাকবে কেন? কেউ ট্রেনিং করে চলে গেছে, আজকে শেষ, কালকে থেকে আরেক দল ঢুকবে। কিন্তু আমি তো, আপনার দুর্ভাগ্য, এটা গভর্নমেন্টের কোটি কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু একজন খুবই নগণ্য। আচ্ছা, আপনাদের 15 দফা দাবির মধ্যে আরেকটা ছিল যে প্রবাসীদের এখানে বিনিয়োগ করলে আপনি 10 বছর ট্যাক্স ফ্রি চেয়েছেন। তো এটা আসলে কেন চেয়েছেন? প্রবাসীরা কি বিভিন্ন এখানে বিনিয়োগ করে? ধন্যবাদ আপনাকে। আপনার দেখেন, আমরা বাংলাদেশি, আমাদের মাতৃভূমি, এইটার প্রতি যথেষ্ট টান আছে, এবং বাংলাদেশ একটা সম্ভাবনাময় দেশ। আপনি দেখেন মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাংলাদেশ আপনার প্রায় সেম সময়ের মধ্যে স্বাধীন হয়েছে। আজকে তারা কোথায়, আমরা কোথায়? এটা কেন হয়েছে? কার জন্য? ভিয়েতনাম কার জন্য? আমার জন্য, আপনার জন্য, প্রবাসীদের জন্য? এটা হচ্ছে শুধুমাত্র পলিটিক্যাল লিডারদের জন্য। আনস্টেবিলিটি, তারা তো চায় না ভালো কিছু করতে। আমি দেশে, আপনি জানেন, এই যে বিনিয়োগের বিষয়টা যদি বলেন, ধরেন যে সবকিছুর মধ্যে তো আসলে একটা রাজনৈতিক স্থিতিশীলতা
পরিকল্পনা, সেগুলো সব কিছুতেই দরকার হয়, বাট আমরা এত গ্রসলি আলোচনা করছি না, আমরা আসলে প্রবাসীদের জন্যই ফোকাসটা রাখছি। আপনারা যেহেতু সম্প্রতি একটা 15 দফা দাবি পেশ করেছেন, সেটার উপরেই ফোকাসটা রাখতে চাই। যেটা বলছিলাম যে আপনারা বাংলাদেশে প্রবাসীদের বিনিয়োগের জন্য 10 বছরের ট্যাক্স ফ্রি একটা সুবিধা চেয়েছেন। তো এটা আসলে কেন চেয়েছেন? প্রবাসীরা কি এখানে বিনিয়োগ করে বা করতে চায়? করলে কোথায় করতে চায়? কি আসলে সিচুয়েশন? ধন্যবাদ আপনাকে। প্রবাসীরা দেশে ইনভেস্ট করতে চায়, কিন্তু প্রপার ওয়ে খুঁজে পান না। আপনার দেশে টাকা পাঠানোর পরে কেউ 1 খণ্ড জমি কিনতে চায়, একটা ফ্ল্যাট কিনতে চায়, একটা প্লট কিনতে চায়, কিন্তু দুর্ভাগ্য আপনার কেনে, কিন্তু আপনার পেতে হয়তো বলে 2 বছরের মধ্যে ফ্ল্যাটটা দিবে, দেয় আপনার 7 বছর পরে। জমিটা যখন আপনার বুকিং দেয়, বুকিং মানি দেয়, তখন হয়তো বলে 4 বছর, কিন্তু দেয় আপনার 12 বছর পরে, 10 বছর পরে। তো আমরা চাই যে আমরা যদি বিজনেস এই দেশে করি, গভর্নমেন্ট যদি আমাদেরকে আপনার ট্যাক্স ফ্রি করে 10 বছর, এতে করে পর্যাপ্ত রেমিটেন্স আসবে। কি ফ্যাক্টরি করতে চায়? ফ্যাক্টরি করতে চায়। এবং এটা কি এরকম যে ধরেন যে কেউ ইটালি থাকে বা ইংল্যান্ডে থাকে, অনেক বছর থাকে, আপনাদের হয়তো লোকাল অনেকের সাথে পরিচিত হয়, তাই না, কানেকশন নেটওয়ার্ক হয়, সো এখানে তৈরি করে, বাংলাদেশ যেমন গার্মেন্টসে পৃথিবীতে 2য় বৃহত্তম, সো স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে গার্মেন্টস সারা পৃথিবীতেই যায়। ইতালি ওয়ান অফ দ্য বিগ বায়ার্স বাংলাদেশি গার্মেন্টসের। সো এরকম কি সম্ভব যে এখানে আপনি ফ্যাক্টরি করলেন, ওখানে আপনার বায়ার আছে, সো আপনি একটা প্রোডাক্ট তৈরি করছেন, আপনি ইটালিতে নিয়ে বিক্রি করছেন? বিষয়টা কি এভাবে কি সম্ভব? অ্যাকচুয়ালি এইভাবে বিজনেস কেউ করতে পারেনি, আমি নিজেও তো পারিনি। কেন পারেনি? কারণ আপনার দেশের ব্যুরোক্রেসি, আপনার প্রত্যেকটা জায়গায় সমস্যা। এই যে আপনি দেখেছেন, আমি প্রিমিয়ার ব্যাংকে একটা সামান্য জিনিস নিয়ে আজকে 15 দিন সাফার করতেছি। এটাকে চাইলে আপনার আমি একজনকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিলাম, উনি ব্যাংক থেকে লোন নিয়েছে, আমাকে বলল যে এটা আপনার নিলামে উঠবে, ব্যাংক সেল করে ফেলবে। আমি দ্রুত আসলাম এটার সমাধান করার জন্য, আমি টাকা দিয়েছি। এটা আমার দৃষ্টিতে এটা একদিনের কাজ। ব্যাংকের যখন লাইবিলিটি যায়, ব্যাংক যা আমার কাছে পাওনা আছে আমি আপনাকে দিয়ে দিলাম, এটা কতক্ষণ লাগে? এটা তো 7 দিন লাগতে পারে না, 10 দিন লাগতে পারে না। আপনি আমার কাছে 20 টাকা পাওনা আছেন, 30 টাকা পাওনা আছেন, আপনাকে টাকাটা দিয়ে দিলাম, আপনাকে সিগনেচার দিয়ে দিলাম, আর কি চাই? রাইট। উনাদের আপনার পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছিলেন? কিসের পাওয়ার অফ অ্যাটর্নি? কাকে দিয়েছিলেন? আমার একটা ল্যান্ড আমি আমার বন্ধুকে দিয়েছিলাম যে কোনো একটা কাজে, সে এটাকে ব্যাংকে মর্টগেজ রেখে ব্যাংক থেকে লোন নিয়েছে, ব্যক্তিগত পার্সোনাল ইন্ডাস্ট্রির জন্য। আচ্ছা, আমাদের ইন্ডাস্ট্রির জন্য। মানে আপনার জমিটা সে যেহেতু পাওয়ার অফ অ্যাটর্নি সে পেয়েছে। জি জি। আচ্ছা। তো আমি বাইদা ভাই খবর পেলাম যে এটা সমস্যা হচ্ছে, 30 তারিখের মধ্যে এটাকে সমাধান করতে হবে। তো আমি আপনার আসি দেশে আসার পরে ব্যাংকে যোগাযোগ করি। তো আপনার ওদের টাকা পেমেন্ট করা হয়ে গেছে, বাট আপনার আজ পর্যন্ত, আমি আজকে সকালবেলাও গিয়েছিলাম ওখানে, আপনার প্রায় আপনার 1 ঘন্টা ছিলাম। উনি ম্যানেজার সাহেবের আগ্রহ আছে, বাট সবাই তো আর সমান না। উনি বলতেছে যে ইসি বোর্ডের সিগনেচার লাগবে, তারপর আপনার এটাকে লাস্ট পর্যায়ে আপনার চেয়ারম্যানরা বসবে এটা দেখতে। তা আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কেন বোর্ড মিটিং এসব লাগবে, তাই না? আপনার কোশ্চেনটা যে এটা তাড়াতাড়ি সলভ হতে পারে, সলভ চাইলে করা যায়। কারণ উনি বলতেছে যে আপনার যে এমডি আছে, উনি অন্য একটা জমি বন্ধক রেখে এই ব্যাংকের থেকে লোন নিয়েছে অন্য কোম্পানির জন্য। তো আমার কথা হচ্ছে যে আপনার একই ব্যক্তি যদি 2টা মর্টগেজ নিয়েছে 2টা কোম্পানির নামে, তো 2টাকে তো একসময় আটকাতে পারে না। আমি কি ভুল বলেছি আপনাকে? আপনার উনি হচ্ছে এমডি, একটা কোম্পানির জন্য একটা লোন নিয়েছে, ওইটার টাকা ফুল পেমেন্ট, কোনো পাওনা নেই। এখন সেটা তো ডকুমেন্টসটা ব্যাক করবে, কিন্তু সেই ডকুমেন্টস ব্যাক না করে 5-6 দিন তো শেষ, ওয়ার্কিং ডে 5-6 দিন শেষ। গত রোববার থেকে এই রোববার, আজকে হচ্ছে 1 রোববার, গত রোববার, তো রোববার থেকে আপনার বৃহস্পতিবার, শুক্র শনি মাঝখানে বন্ধ ছিল। আমি আজকে গিয়েছিলাম, আজকে হবে না, কালকে মেবি ওনাদের আপনার এক্সিকিউটিভ মিটিংটা হবে। বুঝেছি। আচ্ছা রিয়াজ ভাই, আমরা সম্প্রতি আমরা দেখেছি যে ইটালিয়ান সরকার বাংলাদেশ সরকারের সাথে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছে বাংলাদেশের যে আনডকুমেন্টেড
লোকজন আছে ইটালিতে, মানে যারা আসলে বৈধ না, সো এদের ফেরত আনার ব্যাপারে একটা প্রেশার কিন্তু আমরা মাঝে মাঝে দেখছি সম্প্রতি। তো এই বিষয়ে কি, আপনি তো অনেক বছর সেখানে থাকেন, আপনার কি অবজারভেশন? আমি বলতে চাই যে আমাদের কনসালটেন্সি নাই, আপনার কনসালটেন্সি নাই। যখন যেখানে সমস্যা হবে উইদিন এ শর্ট টাইম সেখানে কেউ যাবে, সলভ করবে। আপনার আপনার দাঁতের মধ্যে পোকা ধরলো, আপনি ওটা তো দ্রুত ট্রিটমেন্ট করতে হবে। আপনি যদি 2 মাস পরে করেন, দ্বিতীয় দাঁতটাকে কি করবে, অ্যাটাক করবে। ঠিক তদ্রূপ আমাদের দেশের সমস্যা অনেক গভীরে চলে গেছে। আজকে প্রায় 4 বছর আপনার এই দেশে এমবিসিতে সমস্যা চলতেছে, যারা ডকুমেন্টস পায় ভিসা দেয় না। কিন্তু এটার মধ্যে ভালো কনসালটেন্সি দরকার। আমাদের কাজে স্লো। সরকার কোনো কি বিশেষজ্ঞর পরামর্শ নিবে সেটা বলছেন, মিন করতে চান? বিশেষজ্ঞ না, আপনার যারা ওই দেশে থাকে তাদের সাথে একটু ডিসকাস করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, তাদের সাথে ডিসকাস করতে পারে। আপনার এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন তো ইউরোপের অনেক দেশ বাংলাদেশে ভিসা কিন্তু খুব স্লো দিচ্ছে। আপনার আমাদের পর্যাপ্ত কনসালটেন্সি না থাকার কারণে, আপনি জানেন আমি আরো 2 বছর আগে বলেছিলাম আপনাকে, 5-6 মাস আগেও, আপনার যে আমাদের পুরো ইউরোপ কিন্তু বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যাচ্ছে, শুধুমাত্র আমাদের পর্যাপ্ত কনসালটেন্সি নাই। কনসালটেন্সি নাই, এটা দিয়ে কি মিন করছেন? কনসালটেন্সি বলতে আপনারা দেখেন ক্রোয়েশিয়া লোক যাচ্ছে, এখন ক্রোয়েশিয়াতে বাংলাদেশিরা গিয়ে থাকে না। এখন থাকে না নিশ্চয় কোনো কারণ আছে। কোথায় যায়, থাকে না কোথায়? ওকে, তারা চায় ইটালি যেতে, তারা চায় ফ্রান্স যেতে, তারা চায় অন্য দেশে চলে যেতে চায়। তা আমি নিজের উদ্যোগে আমি গিয়েছিলাম ওইখানে, মোর দ্যান 40 টাইমস আই বিন দেয়ার টু নো হোয়াই। কেন? তো আমি আলাপ করার পরে জানতে পারলাম যে ক্রোয়েশিয়াতে যারা যায়, আপনার যেই কাজের জন্য যায়, আপনার তারা 6-7 মাস, 8 মাস, 1 বছর ওইখানে জব করে, মালিক আপনার 90% মালিক স্যালারি দেয় না। আচ্ছা, স্যালারি না দেওয়ার কারণ হচ্ছে মালিক জানে যে এরা আমার এখানে থাকবে না। ওকে, আপনার ওইখানে আমাদের পার্শ্ববর্তী আরো 2টা দেশ আছে, ওই দেশের লোক পর্যাপ্ত। কিন্তু আমাদের কনসালটেন্সি বলতে কেউ যাবে ওইখানে, আপনার মনে করেন অন্তত 200 বাংলাদেশিকে একসাথ করবে, এমবিসির প্রয়োজনে 1 লাখ ইউরো খরচ করবে। 1 লাখ ইউরো খরচ করে আপনার 10 লাখ ইউরো আসবে দেশের জন্য। বাট কেউ তো যায়নি, যাচ্ছে না। কেউ তো সমস্যা কেন হচ্ছে আজ পর্যন্ত যায়নি। আমি গিয়েছিলাম ব্যক্তিগতভাবে, আমার দেশকে ভালোবাসি, প্রবাসীদেরকে ভালোবাসি, তারা কি সমস্যায় আছে জানার জন্য। আচ্ছা, আপনার ক্রোয়েশিয়াতে বাংলাদেশের লোক নিচ্ছে না। ইভেন যদি 7-8 মাস কাজ করানোর পরেও বেতন না দেয়, তো সে তখন কি করবে? ওই দেশের গভর্নমেন্ট বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করে দিয়েছে, বাট ওই দেশের সরকার কিন্তু জানছে না যে বাংলাদেশিদেরকে কাজ করায় স্যালারি দিচ্ছে না। এখন কনসালটেন্সি করবে, বাংলাদেশিদের সাথে কথা বলবে এবং ওইটা ক্রোয়েশিয়ান গভর্নমেন্টের কাছে অ্যাপ্রোচ করবে যে দেখো তোমার দেশের কোম্পানি ওয়ার্কারদেরকে স্যালারি দিচ্ছে না, বাংলাদেশ থেকে আসে, এদেরকে সামান্য কিছু 200-300 ইউরো দেয় ওদের থাকা খাওয়ার জন্য, এবং একটা সাইকেল দেয়, এটার পেমেন্ট কেটে রাখে উবার করার জন্য। ওদেরকে বলতে হবে, না বললে তো হবে না, দেশের বদনাম হচ্ছে। আপনার রোমানিয়াতেও সেম, আপনার সার্বিয়াতে সেম, মাসেদোনিয়াতে সেম। কিন্তু এইসব দেশে কনসালটেন্সি বলতেছি আর কি, মানে হ্যাঁ, যেটা আপনি মিন করতে চান যে আসলে বাংলাদেশ সরকার প্রবাসীদের সঙ্গে পরামর্শ করুক, কনসাল্ট করুক, বিষয়টা জানুক, দেন আসলে ওই দেশের সরকারের সাথেও তারা আলোচনা করবে। অবশ্যই অবশ্যই। সো পৃথিবীর অন্যান্য দেশেও যেভাবে করে থাকে, ইন্ডিয়া কিন্তু তাদের এক্সপার্টদের নিয়ে এভাবেই তারা কিন্তু সব জায়গাতে যোগাযোগটা করে। তদ্রুপ ইটালিতে যারা আছে তাদের সাথে আপনার মিটিং করতে পারে, যে আমাদের সমস্যা কোথায়। আমি ওইটাই বলতেছিলাম যে কনসালটেন্সি করা দরকার, গভর্নমেন্ট এগুলো করে না। কিন্তু আমাদের ধরেন যে সরকারই থাকুক ক্ষমতায়, তারা তো যখন বিভিন্ন দেশে যায়, তারা তো প্রবাসীদের সাথে একটা মিটিং করে, দেখা যায় আমরা সব জায়গাতেই দেখি। আমাদের সিএ এখন আমেরিকাতে আছেন, সেখানেও কিন্তু প্রবাসীদের সাথে উনি মিট করেছেন। আপনার এগুলো বলতে লজ্জা করে, আপনার সবাই গেস্ট হইতে চায়, দ্যাটস ইট। আপনার এই যে গত 35 বছর বাংলাদেশ সচিবালয় থেকে কয়জন আপনার জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, ফুল সেক্রেটারি, আপনার বড় বড় এমপি মন্ত্রীরা তো প্রচুর গিয়েছে। আমি মন্ত্রী এমপির কথা বাদে দিলাম, পলিটিক্যাল ডোন্ট নিড, বাট আমলারা যারা আছে ওনারা তো যায়নি। তো ওনারা যে ইউরোপে যখন যায় তখন রাস্তাঘাট কিরকম নোংরা দেখে আসে,
কোনো কিছু করেছে আজ পর্যন্ত? কোনো ডেটাবেস করেছে? এই যে ডাক্তাররা কি যায়নি আপনার ইউরোপে ভ্রমণে, ইটালিতে? রিয়াজ ভাই, আলোচনা আমরা শেষের দিকে, আলোচনা তো আসলে এটা নিয়ে অনেক আলোচনা করা যায়। আপনার একদম শেষ প্রশ্ন যে আসলে আপনারা এই যে একটা গ্রুপ ইউরোপ প্রবাসী বাংলাদেশি, তারা একটা প্রেস কনফারেন্স করেছেন, কিছু দাবি দেওয়া তুলেছেন, তো আপনারা যদি বলে যে আপনি আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এরা নন পলিটিক্যাল নিউট্রাল সরকার, তো এদের থেকে আসলে আপনার কি চাওয়া, কি দাবি যে প্রবাসীদের জন্য তারা একটা কিছু করুক? ধন্যবাদ আপনাকে। দুঃখ ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে যে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের যারা কর্ণধার আছেন, আপনার ৩-৪ জন উপদেষ্টাকে আপনার মেইল দেওয়া হয়েছে দীর্ঘ 5 মাস, দেয়ার ওয়াজ নো রেসপন্স। ফোন করা হয়েছে, ফোন ধরে না। সো হোয়াই? প্রবলেম সলভ হবে কীভাবে? আপনার ইন্টেরিয়াম গভর্নমেন্টের নিকট আমাদের পর্যাপ্ত আশা ছিল যে একটা নির্দলীয় সরকার, কিছু চাইলে আমরা পাবো, বাট মেইল করেছি, মেইলের কোনো উত্তর নাই, ফোন করলে ধরে না। হোয়াট ইজ দিস? কিন্তু প্রবাসীদের জন্য প্রচুর কিছু করে ফেলছে, কিছুই তো করেনি, নাথিং। হয়তো কি ধরেন যে চাওয়া, আপনি যদি বলেন যে 2-3টা পয়েন্ট যেটা আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার করে যেতে পারে প্রবাসীদের জন্য। নাম্বার 1 হচ্ছে, যেহেতু আমি দীর্ঘদিন ইটালিতে থাকি, ইটালিতে চাই ভেনিসে একটা কনসুলেট অফিস হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে সৌদি আরবে, মালয়েশিয়াতে যেখানে বাংলাদেশি ভাইয়েরা বেশি থাকেন, সেখানে 24 আওয়ার্স সার্ভিস দিবে। ওকে। তারপরে আপনার প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা উপজেলা, শহরে আপনার ডিস্ট্রিক্ট লেভেলে নিচ থেকে একদম সেবা কেন্দ্র স্থাপন করবে। এতে করে আমরা না যতটুকু সেবা, কিসের সেবা? আপনার বার্থ সার্টিফিকেট, দেশের কথা বলছি, বিদেশে না, দেশে আপনার কেউ যদি একটা বার্থ সার্টিফিকেট নিতে চায়, একটা আপনার এনআইডি করতে চায়, একটা পাসপোর্ট করতে চায়, এখনো পর্যাপ্ত ঝামেলা। আপনার গভর্নমেন্ট সবকিছু সেন্ট্রালাইজেশন করে রেখেছে ঢাকাতে। পাসপোর্ট বিভিন্ন জায়গায় করা যায়, পাসপোর্ট জেলায় জেলায় একটা এনআইডি করে আপনার গভর্নমেন্টকে যে ভুল করবে, আমি একটা ফর্ম লিখেছি, আমার বার্থডে, আমার নাম সবকিছু ঠিক আছে, কিন্তু আমার যখন এনআইডিটা আসলো এটা তো ভুল, এই ভুলের লাইবিলিটি কে নিবে? রাইট। এবং এই ভুল শুধরাইতে আসলে এটা বাংলাদেশেও যারা থাকে সেম সমস্যা ফেস করে, যে মাসের পর মাস ঘুরতে হয় যে একটা ছোট আপনার ভুল কারেকশন করতে। বাট গভর্নমেন্ট যদি একটা আইন করে যে ভুল করবে, যেহেতু আমি ফর্মটা ফিল আপ করে দিয়েছি, জমা দিব, আমাকে একটা কপি দিবে, সে একটা কপি রাখবে, যদি আমি ভুল করি এটা লাইবিলিটি আমার, আর যখন যে জমা নিবে উনি তো কম্পিউটারের মধ্যে এন্ট্রি করবে, এটা যদি উনি ভুল করে উনার লাইবিলিটি, উনি ভুল করবে, বাট আমি কেন এটা সাফার করব? লায়াবিলিটি কার, সেটা বিগ ইস্যু না। আমি মনে করি যে এটা আসলে ভুল হলে কারেকশনটা কত তাড়াতাড়ি করা যেতে পারে এই আমলাতান্ত্রিক জটিলতার বাদ দিয়ে। সো সেটাই আসলে সবাই চায়, যে সার্ভিস চায়, সেবা চায়। সো রিয়াজ ভাই, আমরা আলোচনা শেষ করতে হচ্ছে আজকে এখানে। এই বিষয়ে আসলে প্রবাসীদের নিয়ে আলোচনার তো শেষ নেই, অনেক সময় করা যায়, অনেক ইস্যু নিয়ে করা যায়। সো আপনার আরেকদিন আমরা আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো। আজকে এই পর্যন্তই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আমিও মনে প্রাণে চাই এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট, নন পলিটিক্যাল গভর্নমেন্ট অন্তত যদি 2-3টা জিনিস আমাদের জন্য রেখে যায়, চিরকৃতজ্ঞ থাকবো। হ্যাঁ, আপনি তো পয়েন্টলি বললেন যে ভেনিসে একটা কনসাল অফিস, রাইট, সৌদি আরব, মালয়েশিয়া যেখানে বাংলাদেশিরা থাকে, 24 আওয়ার সার্ভিস দেওয়া, এই ধরনের। সো এটা আমরা আশা করি যে আসলে সরকারের যারা আছেন নীতি নির্ধারণে, অন্তর্বর্তীকালীন সরকারে, তারা বিষয়টি আসলে নজরে নিবেন এবং এই বিষয়ে কাজ করবেন। কারেন্ট বিলটা দিও। নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আমরা আলোচনা করলাম আবু সাইদ রিয়াজের সঙ্গে, বাংলাদেশে আসলে প্রবাসীদের পক্ষ থেকে উনি সম্প্রতি একটা সংবাদ সম্মেলন করেছেন। আমরা বলেছি 15 দফা দাবি, সেগুলো নিয়ে আলোচনা করলাম এবং আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের কিছু আন্তরিক চাওয়া পাওয়া নিয়েও উনি শেয়ার করলেন এবং দর্শক আমরা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।